বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে। ওরা বাংলাদেশ থেকে পালাবারও পথ পাবে না ইনশাআল্লাহ। আমি জানি আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরবে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে। এই বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে আমরা বাংলাদেশে কথা বলতে পারতাম না, বাংলাদেশটা হতো না। তখন শেখ হাসিনাকে আসতে তারিখ লাগবে, মানুষ অর্গানাইজ হচ্ছে। যে লোকগুলো আগে টাকা দিত আওয়ামী লীগ হটানোর জন্য, ওই লোকগুলো এখন মনে মনে দোয়া করতেছে যে কবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসবে। সুতরাং আওয়ামী লীগ আসবে। দর্শক, আওয়ামী লীগ ইজ ব্যাক। আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে। ঘটনাগুলোর ইফেক্ট সারা বাংলাদেশের অনেক জায়গায় পড়বে। মানে আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু প্রতিশোধের টার্গেটেড সার্জিস আলম সহ 45 জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হাসনাত সার্জিসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ লক্ষ্য করা গেছে অনেকের ব্যাপারে। হাসনাত সার্জিস আসিফ নাহিদদের আগামী প্ল্যান কি, এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে। কোথায় উধাও হয়ে গেল হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই নেতাদের দিন তো ফুরিয়ে এসেছেন। এই জানের দর থেকে রক্ষা পাওয়ারও আর কোনো উপায় নাই। হাসনাত সার্জিস নাহিদেরা আগামী কয়েক মাসে টিকে থাকতে পারেন, নাকি প্রাণ ভয়ে পালিয়ে যেতে বাধ্য হন? কিন্তু প্রাণ ভয়ে পালিয়েই বা এই নাম পরিচয় গোত্রহীন তরুণীরা কোথায় যাবে, কোথায় গিয়ে টিকতে পারবেন তারা? প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য আপনারা সবাই জানতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। চলুন দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। ওদের পায়ের নিচে মাটি নাই এবং একটা ফানুস বেলুনের মতো ওরা ফেঁপে উঠেছে। এটা যে কোনো সময় এটা চুপসে যাবে। এবং যাদের ভিত্তি নাই, যারা অসাংবিধানিক, অবৈধ, জবরদখলকারী সরকার, জনগণের থেকে বিচ্ছিন্ন সরকার, জনগণের শক্তিকে ভয় অবশ্যই পাবে এবং পেয়ে থাকে। বিগত যেই ধরনের স্বৈরাচার আমরা মোকাবেলা করেছি তারাও পেয়েছিল। সুতরাং আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাবেন, যাবার আশঙ্কা থেকেই তারা আতঙ্কিত। এবং আমরা মনে করি যে ওরা ধারণাও করতে পারবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে এবং ওদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওরা বাংলাদেশ থেকে পালাবারও পথ পাবে না ইনশাআল্লাহ। আপু, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ থাকে এই মুহূর্তে, আপনি তাকে কি মেসেজ পাঠাবেন? এটা আমার সৌভাগ্য আসলে এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলা। আমি জানি যে উনি এত শক্ত মনের একজন মানুষ, উনি একজন আয়রন লেডি। আমরা তাকে দেখে দেখে বড় হয়েছি। আমাকে অনেকে জিজ্ঞেস করে, আপু, যে মুহূর্তে এত গ্রেফতার হচ্ছে, এত কিছু হচ্ছে, আপনার জীবনের উপর এত ঝড় বয়ে গেছে, আপনি এত সাহস থেকে পান? আপু, আমি সাহস পাই আমার সততা থেকে, অনেস্টি থেকে। আমি সাহস পাই জননেত্রী শেখ হাসিনাকে দেখে, যিনি পরিবারের সবাইকে হারিয়েও দেখেন বাংলাদেশের মানুষকে তিনি কিভাবে আগলে বেঁচেছিলেন। এবং আমি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে আমি বলতে চাই যে, আন্টি, আপনি যদি আমার এই লাইভটা দেখে থাকেন, আমি আপনার কাছে জাস্ট করজোরে মিনতি করছি, করজোরে রিকোয়েস্ট করছি যে আমাদের দলে যে মুস্তাক গুলো গত 15-16 বছরে ঢুকেছে, বিশেষ করে 2010-এর পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তার আদর্শ থেকে ছিটকে পড়ে যাচ্ছিল, আপনি সেই মুস্তাক গুলোকে ফাইন্ড আউট করেন, এই দানব গুলো থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে বাঁচান। কারণ আমি জানি আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ ফিরবে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে, আওয়ামী লীগ ফিরবে তার হারানো ঐতিহ্য নিয়ে। কারণ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি পবিত্র সংগঠন। আওয়ামী লীগ বঙ্গবন্ধুর হাতে যেমন নিরাপদ, বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, আমরা নারীরা, আমরা যারা তৃণমূলের কর্মীরা আপনাকে পাগলের মতো ভালোবাসি। আপনি অবশ্যই সসম্মানে আসবেন, কিন্তু আমি অবশ্যই বলবো, এই যে আমি যাদেরকে কথা বললাম, যে দেখেন এই যে 32 নম্বরের মতো একটি সেন্সিটিভ এলাকা, সেখানে যদি ফেরদৌসের মতো তার কি অবদান আছে যে সে সেই এলাকার এমপি হয়ে গেল, সে তো দলের জন্য কিচ্ছু করেনি। আপনি বলেন যে সুবর্ণা মোস্তফা, সে দলের জন্য কি করেছে? ধরলাম কিছু করেছে, এখন চুপ কেন? এখন কেন দলের হয়ে একটা কথা বলছে না? 32 নম্বরের আওয়ামী লীগের কোন ত্যাগী নেতা কর্মী ছিল না? এই ফেরদৌসকে প্রমোট করলো কারা? তাদেরকে বের করেন, সেই সব দানবদেরকে বের করেন, সেই সব সুবিধাভোগী নেতাদেরকে বের করেন যারা আমাদের দলটাকে দুর্নাম করে ফেলেছে। আমাদের দলটার এত সুনাম, আমাদের এই বাংলাদেশ আওয়ামী লীগ না থাকলে আমরা বাংলাদেশে কথা বলতে পারতাম না, বাংলাদেশটা হতো না।
এইসব সুবিধাবাদী নেতাদেরকে আপনি খুঁজে বের করেন এবং এদেরকে পানিশমেন্ট দেন। এটা নেতৃত্ব যদি থাকেও এদেরকে ফ্রন্ট লাইনে আনবেন না প্লিজ, কারণ এরা ফ্রন্ট লাইনে আসলে তৃণমূলের মনোবল কমে যায়। এই যে দেখেন যে মুহূর্তে তৃণমূল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিছু কিছু অ্যাক্টিভিস্ট, কিছু কিছু বিতর্কিত গন্ধ মানে কলঙ্কিত নেতাদেরকে সামনে নিয়ে আসলে তৃণমূলে কিন্তু মনোবল ভেঙে যাচ্ছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নাই, বাংলাদেশের 50% মানুষ আওয়ামী লীগ করে। আমাদের তৃণমূল এত শক্তিশালী, এখনো সুসংগঠিত। এই যে আমি বললাম যে আমাদের বাইরের খাবারের দরকার নাই, আপনার নিজের দলের আদর্শিক কর্মীদের, এই যে তৃণমূল কর্মীদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। আমি যাদেরকে কথা বললাম, এই যে আশরাফুল আলম খোকন, তাপস গম, গান বাংলা তাপস, এই যে তারিন, সুইটি, বিজরি, সুবর্ণা মুস্তফা, মাহি, নিপুণ, অপু বিশ্বাস, ফেরদৌস, আমাদের এদেরকে দরকার নেই আপু, এদেরকে দরকার নাই। যারা দিন শেষে আমার নেত্রীর নাম খারাপ করে, যারা দিন শেষে বঙ্গবন্ধুকে কলঙ্কিত করে, তাদেরকে আমাদের দলে দরকার নাই। এবং আমি আপনার লাইভের মাধ্যমে তাদেরকে বলতে চাই, তোমাদের যাদের অন্ধকার জগৎ আছে, তারা যদি অন্ধকার জগৎটা পরিত্রাণ করতে না পারো, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি পবিত্র সংগঠনে কখনো ঢুকবা না। এইসব নায়িকা গায়িকা যারা তথাকথিত নায়িকা গায়িকা, যারা কলঙ্কিত, যারা অন্ধকার জগৎ এফোর্ড করো, তোমরা কখনোই আমাদের দলে ঢোকার চেষ্টা করবে না, কারণ তৃণমূল কিন্তু আর তোমাদেরকে বরদাস্ত করবে না। মানে আমাদের নেত্রীর প্রশ্নে আমরা আপোষহীন। যখন শেখ হাসিনার এতটুকু দুর্নাম, আমরা তৃণমূল কিন্তু আর বরদাস্ত করবো না। কারণ আমি তাদেরকে অ্যালার্ট করে দিতে চাই, আমরা যতটুকু ভুল করেছি সেই মুস্তাক বেঈমানদের জন্য, সেই দানবদের জন্য আমরা ভুল হয়তো আমাদের দুই একটা হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে তৃণমূল এখন ঘুরে দাঁড়িয়েছে। তৃণমূল এখন শুধু জননেত্রীর প্রশ্নে আকর্ষণ, নেত্রী ছাড়া কাউকে তার নেতা হিসেবে মেনে নেবে না। এতটুকুই শুধু আপনার লাইভের মাধ্যমে জানাতে চাই, আমরা এখনো সংঘবদ্ধ, আমরা সুসংগঠিত, আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, আমরা জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসি। আমরা এতটুকু বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশের ক্ষমতায় আসবেন এবং তিনি আবার দীর্ঘদিন বাংলাদেশকে সার্ভ করবেন, আমি আশা করি। তখন শেখ হাসিনাকে আসতে তারিখ লাগবে। মানুষ অর্গানাইজ হচ্ছে, যে লোকগুলো আগে টাকা দিত আওয়ামী লীগকে হটানোর জন্য, ওই লোকগুলো এখন মনে মনে দোয়া করতেছে যে কবে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসবে। সুতরাং আওয়ামী লীগ আসবে, ডেটটা আমার জানাতে হবে। অর্গানাইজ, তারা সাধারণ মানুষকে নিয়ে আওয়ামী লীগ মাঠে নামবে খুব শীঘ্রই। ছোট ছোট মিছিল, এগুলো তাদের এসিড টেস্ট, এগুলো এসিড টেস্ট করেছে। ছোট ছোট মিছিল, অনেকেই বলছেন না যে মিছিল করে কি লাভ, মিছিল মারাত্মক। মনে রাখবেন, মিছিল সিদ্ধান্ত নিবে ক্ষমতায় কে থাকবে। মিছিল যারা বাম রাজনীতি করে তাদের কাছেও শুনেছি যে মিছিল হচ্ছে একটি দেশের রাজনীতির প্রাণ। মিছিল যখন বাড়বে, সাধারণ মানুষ দেখবেন ঢুকে যাবে সাথে। আপনি দেখেন ওই দিন এই যে 5ই আগস্টে কয়জন মিছিল করেছিল, হাইস্ট 10 থেকে 20,000 লোক, কোথেকে যেন 2-4-5 লাখ লোক চলে আসছে। আর এইবার দেখবেন একদিন 10,000 নামবে, পরের দিন 20,000, তারপর দিন 30,000। যেই দিন 30,000 লোকের মিছিল হবে, ঢাকা শহরে দেখবেন 30 লাখ ঢুকে যাবে, টেরই পাবে না। অবশ্যই সেটা করা হচ্ছে এবং নামবে আওয়ামী লীগের লোকজন, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন, এমনকি যারা আওয়ামী লীগের বিরোধী তারাও এখন অতিষ্ঠ, তারাও বিনিয়োগ করতেছে উল্টা, যাতে এই সরকার পরিবর্তন হয়। শেখ হাসিনা আসবে না তো কে আসবে? তারেক রহমান আসলে তো সেদিন চলেই আসতো। মানে আমার কাছে এই কথাটা আমার কাছে আগে বিস্মিত মনে হইতো যে শেখ হাসিনা কি আসলে আসবেন, মনে হইতো যে না, বোধহয় আসবেন না। কিন্তু 14 মাস যেহেতু তারেক রহমান দেশের বাইরে, আমার এখন এই জন্য মনে হয়, আমার আগে মনে হইতো না। আমি ওই যে বিএনপি জামাত চিঙ্কু বামদের মতো মনে না করলেও মনে করতাম অন্তত 5 বছর পর হইলেও আওয়ামী লীগ আসবে। এরা তো বলতো 10 বছরেও আসবে না, কেউ কেউ বলতো 20 বছরে আসবে না। আর আসিফ নজরুল সার সহ এদের যে ব্যাচমেট আছে, এরা বলতো যে কিয়ামত পর্যন্ত, তো বলতো যে কিয়ামত পর্যন্ত আসবে না, এটাও বলার কথা ছিল। আর জামাত তো বলে আওয়ামী লীগ বেচতেই যাবে না, সুতরাং আওয়ামী লীগের তো অস্তিত্ব নেই। কিন্তু আমার এখন মনে হয় যেহেতু জামাত পিআর করতেছে, কেন পিআর করে? জামানত হারানোর ডরে, এই জন্য পিআর করে। আর তো কোনো কারণ নাই পিআর করার। কারণ আমার যদি মুরত থাকে, ফুটবল আমি খেলে জিতবো, আমি তো তখন ওই কে কমিটিতে আছে এগুলো যাচাই করতে যাবো না। আমার মাঠ থাকবে, ফুটবল থাকবে, আমি খেলবো। কারণ আমি জানি যে আমি গোল দিতে পারবো কি পারবো না। আমি তো দেখবো না ভাই রেফারি ভাই আমার মতো হইতে হবে, লাইন্সম্যান গুলো আমার মতো হইতে হবে, মাঠটাও আমার মতো দাগ দিতে হবে, পুরস্কারটাও আমার মতো দিতে হবে, কমিটিতে থাকবে আমার মতো দিতে হবে। এগুলো কখন বলবো? যখন আমার মুরুদ নাই জেতার। কিন্তু যতক্ষণ আমার মুরুদ জিতার আছে ততক্ষণ আমি খেলবো। তাই তারা পিআর করে। যেহেতু জামাত পিআর করে এবং 14 মাস যাবত তারেক রহমান দেশে ঢুকতে পারে নাই, সুতরাং আমার মনে হয়, শুধু আমি না, বাংলাদেশের জনগণ মনে করে যে শেখ হাসিনাই আসবে এবং শেখ হাসিনা আসা প্রয়োজন। কেন? কারণ আজকে আপনি পত্রিকা পড়েছেন যে খাদ্যের দাম ঘোড়ার মতো ছুটতেছে, ঘোড়ার মতো। মিডল ইস্টে আস্তে আস্তে যাওয়া বন্ধ হইতেছে,
উন্নত বিশ্ব তো আগে ভিসা দেওয়া বন্ধ করে দিছে। আরে ভাই, ভারত একটা দেশ, ভারতও আমাদের, ভারত কেন, লাওস একটা দেশ, যে দেশে ভাত পায় না মানুষ, সেই দেশের লাওস আমাদের ভিসা বন্ধ করে দিছে। আবার আমরা সারাদিন ভারত বিরোধী ইন্ডিয়া বয়কট করলো, ভিসার জন্য পাগল থাকি, সেই ভারত এখন ভিসা দেয় না, কেন দিবে? তো এই যে এগুলো পরিস্থিতি কি মনে হয়, যেহেতু তারেক রহমানও আসে না, জামাতও ক্ষমতায় আসবে না, কারণ সবাই জানে যে জামাতও ভোটে ইলেকশনে ক্ষমতায় আসতে পারবে না যদি তারা কোনো সাম্রাজ্যবাদী দেশ এবং সেনা প্রধান ডাইরেক্ট ডাইভ না দেয়। সে কোনোদিন ইলেকশন তো করে পারবেই না, জোর করেও তাকে দিলে টিকে থাকতে পারবে না, এটা তারা জানে। তাহলে তো শেখ হাসিনাই আসে, তারেক রহমানও পাওয়ারে না, আমাদের কেউ কেউ তাকে সাদা শকুন বলে, সে সাদা শকুন জামাতের আমিরও ক্ষমতায় না, ডাক্তার সাহেব না, তাহলে কে আসবে? তো শেখ হাসিনাই আসবে। আর শেখ হাসিনা আসবে না কেন? বাংলাদেশে একমাত্র একটা পরিবারই বলতে পারে, দুইজন মানুষ বাংলাদেশে বলতে পারে এই দেশটা আমার বাপের দেশ। আমরা তো বলি আমাদের দেশ বা আমার দেশ, আমার বাপের দেশ বলার ক্ষমতা বর্তমানে দুইজন লোক জীবিত আছে, একটা হলো শেখ হাসিনা, একটা হলো শেখ রেহানা। সুতরাং তারা ফিরবে, এটা স্বাভাবিক। কি করার আছে? আপনি 30 লক্ষ মানুষ হত্যা করে দেশে রাজনীতি করবেন, 3 থেকে 5 লক্ষ নারী ধর্ষণ করে আপনি দেশে টিকে থাকবেন, 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিয়ে আপনি বাংলাদেশে থাকতে পারবেন, আসতে পারবেন, রাজনীতি করতে পারবেন। শুক্র 8 দিন যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই তারা রাজনীতি করতে পারবে। শেখ হাসিনা কেন আসতে পারবে না? শেখ হাসিনা আসলে কি মহাভারত শুদ্ধ হয়ে যাবে? কারণটা কি? শেখ হাসিনাকে আপনারা আসতে দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? কারণ আপনারা জানেন, যতই সাফা মারেন যে শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট, ছাত্রলীগ ছিল খুনি, ধর্ষক, মানলাম শেখ হাসিনা খুব খারাপ, ধরে নিলাম, ছাত্রলীগ খুব খারাপ, মেনে নিলাম। তবে নির্বাচন দিতে ভয় পান কেন? কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করে ডাকসু নির্বাচন করা হয়? কেন ছাত্রলীগকে নিষিদ্ধ করে জাকসু নির্বাচন করা? আমরা কি বুঝি না? কারণ তারা তো জানে যে ভোট পাবে না। কেন আপনি আওয়ামী লীগ নৌকা মার্কা নিষিদ্ধ করে আপনি ইলেকশনে যাইতে চান? শুধু নিষিদ্ধ করেই না, আপনি এও বলতেছেন যে যারা আওয়ামী লীগ করে তাদের ঘরে ঘরে গিয়ে তাদের ধরে জেলে ভরো, তাদের ধরার জন্য 5,000 টাকা পুরস্কার ঘোষণা। বাপরে বা, এত টাকা আছে নাকি রাজকোষে? 5,000 টাকা করে যদি ধরা শুরু করেন, তাহলে 5,000 দিয়ে 3 কোটি দিয়ে গুণ করেন, দেখেন এত টাকা ইউনুসের কেন্দ্রীয় গ্রাম সরকার আছে। জনগণের টাকাতে জনগণ ধরবেন? এত সহজ? এখন যদি আওয়ামী লীগের লোক বলে আমরাই করবো না, আমরা খাজনা দিব না, আওয়ামী লীগের লোক যদি কালকে বলে আমরা খাজনা দেওয়া বন্ধ করে দিলাম, তাহলে কেমন হবে? তাদের এই কথা বলার কিন্তু অধিকার এখন শুরু হয়ে গেছে, অধিকার কিন্তু গজাইতেছে, এতদিন ছিল না। আপনি আওয়ামী লীগের লোককে ঘরে ঘরে গিয়ে গ্রেপ্তার করবেন, ঘোষণা দেন। আপনি বলেন আওয়ামী লীগের লোককে বাসা ভাড়া দিবেন না, মানবাধিকার লঙ্ঘন করেন। শুধু সংবিধান না, সরাসরি আপনি মানবাধিকার লঙ্ঘন করছেন। আপনি আওয়ামী লীগের লোক ধরলে 5,000 টাকা দিবেন। এখন আওয়ামী লীগ যদি বলে আমি আর খাজনা ট্যাক্স দিব না, কি করবেন আপনারা? তো এটা যদি শুরু করে আওয়ামী লীগ আপনি ঠেকাবেন কিভাবে? আর আওয়ামী লীগ তো আসবেই। আওয়ামী লীগকে কারো বাবার মুরুদ হবে ঠেকাইতে? কারো হবে না। সেই জন্যই তো আপনি শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ করে আপনি মানে নিরাপদ মনে করতেছেন নিজেকে। ছাত্রলীগ নিষিদ্ধ করে জয়বাল মেরে পিটিয়ে জেলখানায় 3.5 লক্ষ লোক জেলে তুলেও আপনি বলতে পারতেছেন না যে আপনি পাশ করবেন। তাই তো আপনি জাতীয় পার্টি সহ নিষিদ্ধ করতেছেন। শুধু জাতীয় পার্টি না, আওয়ামী লীগের মধ্যে এমন দল আছে যে দলের নামই মানুষ জানে না। আওয়ামী লীগের মধ্যে এমন দল আছে যারা বহু জামাই মিলে সাধারণ সম্পাদক, সভাপতি, সেই দলকে আপনি নিষিদ্ধ করতে চাচ্ছেন। কারণ কি? কারণ কোনো না কোনো ভাবে যদি আওয়ামী লীগের গন্ধ থাকে, আপনি সেই লোকটা যদি ইলেকশন করে, এমনকি নৌকা মার্কাও না থাকে, এরা কেউ পাশ করবে না, সেই ভয়ে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান। তো যত কিছুই করেন আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগকে ফেরানো হবে। আওয়ামী লীগ ফিরবে না, কারণ আওয়ামী লীগ যা তাদের ভাষাতে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, আওয়ামী লীগ তো ফেরার কথা না। আওয়ামী লীগ ফিরবে এদের কারণে। এই 10 মাস, এই 14 মাসের দেশের যে 14টা বাজিয়েছে, এই 14 মাসে যে ধর্ষণ করেছে, এই 14 মাসে যে পরিমাণ খুন করেছে, এই 14 মাসে যে পরিমাণ লাশ ভেসে উঠেছে পানিতে, এই 14 মাসে যে পরিমাণ মানুষকে চাঁদাবাজি করা হয়েছে, যেই পরিমাণ লুটপাট করা হয়েছে, যে পরিমাণ সন্ত্রাস করা হয়েছে, সেই কারণে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ ফিরিয়ে আনবে। আওয়ামী লীগ তো আসলে আসার যোগ্য না। আসার যদি যোগ্যতা থাকতো আপনি তাকে উচ্ছেদ করতে পারতেন না। নিশ্চয়ই সে এমন কোনো ভুল করেছিল আওয়ামী লীগ, কোনো সন্দেহ নাই, মেনে নিলাম। কিন্তু আপনারা এত ভালো কাজ করেছেন যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে দিল্লি থেকে সংবর্ধনা দেওয়ার জন্য আসবে। আমি তো আপনাকে বলেছি আর আগেও যে বাংলাদেশের সর্বকালের সর্ববৃহৎ সংবর্ধনা অনুষ্ঠান হবে শেখ হাসিনাকে আনার পরে। এটা বাংলাদেশের জনগণ দিবে, দল মত নির্বিশেষে। আমি একটু আগে এই চ্যানেলে আপনাকে বললাম যে বাংলাদেশে কিন্তু এইবার দেখবেন নারীদের মিছিল। তারা কিন্তু সবাই আওয়ামী লীগ করবে না, কিন্তু নারীদের মিছিল দেখবেন। এরা যারা আসবে সবাই কিন্তু আপনার নৌকা মার্কার লোক না, সবাই কিন্তু জয় বাংলার লোক না। দেখবেন কিভাবে নারীরা চলে আসে। কেন আসবে? নিজের ব্যথায়, নিজের বেদনায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু সবাই শখ করে যায় নাই, সবাই চেতনার কারণে যায় নাই, এবং শখ করেও যায় নাই। কারণ চেতনা এত সহজে আসে না, শখ করে কোনো যুদ্ধ করে না।
কিন্তু যখন দেখছে তার মা বোনের উপর অত্যাচার হয়েছে, যখন দেখছে তার মা ধর্ষিতা হয়েছে, কন্যা ধর্ষিতা হয়েছে, বোন ধর্ষিতা হয়েছে, ভাগ্নি ধর্ষিতা হয়েছে, পাস্তি ধর্ষিতা হয়েছে, থাকতে পারে নাই, তারা মাঠে নেমে গিয়ে মুক্তিযুদ্ধ কিন্তু এই কারণে করেছে। তো এই বাংলাদেশে কিন্তু তাই ঘটতেছে। আপনি দেখতে পারবেন আগামীতে নারীদের কি মিছিল। আমি বারবার বলেছি, এইবার প্রতিবার আওয়ামী লীগের লোক মিছিল করছে, নেতা আগে থাকতো, ব্যানার নিয়ে কর্মী পিছনে থাকতো বা সমর্থক পিছনে থাকতো। এবার কিন্তু উল্টা হবে, এইবার কিন্তু ঠিক উল্টা হবে। সমর্থকেরা ব্যানারের সামনে থাকবে, তারপরে কর্মীরা থাকবে, নেতারা সবার পিছনে থাকবেন। আগামীতে আরেকটা জিনিস বলে রাখি, অবশ্যই আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, শেখ হাসিনা ক্ষমতায় আসবে, কিন্তু নেতারা আগের লাইনে ব্যানার ধরার সুযোগ দেওয়া হবে নাও হইতে পারে। এটা বাংলাদেশের জনগণই দিবে না, সাধারণ কর্মীরা দিবে না। কেন? কারণ এই দেশে এইবার শেখ হাসিনাকে যারা আনবে তারা এই দেশের সাধারণ জনগণ এবং সাধারণ মানুষ, সাধারণ কর্মী, বেশিরভাগই থাকবে সাধারণ জনগণ। ভাই পেটে ভাত নাই, পেটে যদি ভাত না থাকে ওই প্রীতি আর ভালো লাগে না, ওই বটবৃক্ষের ছায়াও ভালো লাগে না, মায়ের আঁচলও ভালো লাগে না যদি পেটে ভাত না থাকে। এই দেশের মানুষের এখন পেটে ভাত নাই। ওই শিবির জামাতের বট বাহিনী ফেসবুকে আবল তাবল কথা বলতে পারবে, গালাগালি করতে পারবে, পেটে কিন্তু ভাত দিতে পারবে না। কারণ ওরাই ভাত পাবে না, ছয়টা ব্যাংক দখল করে ওরাই বা যার মানুষ কি করে খাবে? আরে ভাই, ব্যাংকে তো তখন টাকা রাখবে যখন কামাই থাকবে। ওই 6,000 কোটিপতি হয়েছে না 3 মাসে, তারা কিন্তু তাদের রক্ষা করে, তারা কিন্তু মানুষের ভাত দিবে না। মানুষকে ইনকামের ব্যবস্থা দিতে হবে। আপনি যেভাবে বাংলাদেশের আওয়ামী লীগের যেভাবে বিড়ালের মতো চাপায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে যেভাবে আপনি চাপিয়ে ফেলেছেন, এই বিড়ালের মতো আটকায় ঘরের ভিতরে পেটাইতেছেন, এর ফলাফল তো খুব শীঘ্রই পাবেন। শুধু আওয়ামী লীগকে না, বাংলাদেশের সাধারণ জনগণকে আপনি এখন একটা জালে আটকে রেখেছেন। যাদের পেটে ভাত নাই এরা আপনাকে ছাড়বে, যাদের সম্ভ্রম আপনি লুটেছেন তারা আপনাকে ছাড়বে। চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই। মৌলবীরা এমন উজাইছে যে বাংলাদেশে এখন মৌলবী আর মিলিটারি এত উজাইছে যে বাংলাদেশে এখন কি পড়ালেখা করবে মৌলবীরা নির্ধারণ করে দেয়, বাংলাদেশ কিভাবে চলবে মিলিটারি নির্ধারণ করে দেয়। মোল্লা আর মিলিটারিতে যদি দেশ চালান যাইতো তাহলে সারা পৃথিবী মোল্লা আর মিলিটারি দেশ চালাইতে হয় রাজনীতিবিদদের। তাই যদি না হয়তো তাহলে সৌদি আরবে মোল্লাদের ফাল পারতে দেয় না কেন, দুবাই মোল্লাদের ফাল পারতে দেয় না কেন, ওইখানে মোল্লারা মিছিল করলে চামড়া তুলে ফেলে কেন পাচার? আর মিলিটারি যদি দেশ শাসন করতে পারতো তাহলে আমেরিকা মিলিটারি দেশ শাসন করে না কেন? পৃথিবীর কোনো সভ্য দেশ শাসন করে, মিলিটারি করে না। তো মোল্লা মিলিটারিতে কোনো দেশ ঠিক থাকতে পারে না। আর জনগণ সেটা এখন বুঝে ফেলেছে 14 মাসে। সুতরাং যে কোনো সময় শেখ হাসিনা আসবে না। আমি আবার বলি, অনেকেই বলে শেখ হাসিনা তো আসবে না। জি, ঠিকই বলছেন, শেখ হাসিনা আসবে না, বাট জনগণ শেখ হাসিনাকে দিল্লি থেকে নিয়ে আসবে খুব শীঘ্রই অবশ্যই আসবে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গুণমুগ্ধদের কাছে ম্যাজিক ম্যান নামেই পরিচিত। তার কাছে আছে আলাদিনের চিরাগ, যে চিরাগ থেকে দৈত্য বেরিয়ে রাতারাতি বাংলাদেশকে পাল্টে দেওয়ার কথা ছিল। কথিত 16 বছরের দুঃশাসনে থাকা বাংলাদেশটা এমন ভাবে পাল্টে যাওয়ার কথা ছিল যাতে সবাই সেই গানটি গেয়ে উঠত, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। কিন্তু গত 1 বছরে অধ্যাপক ইউনূসের সেই চিরাগ থেকে খারাপ দৈত্যই শুধু বেরিয়ে এসেছে। মব সন্ত্রাসে, চাঁদাবাজিতে, পানিতে ভাসমান লাশ উদ্ধারে বহু রেকর্ড এরই মধ্যে অধ্যাপক ইউনূসের সরকার করে ফেলেছে। ডক্টর ইউনূসের আমলের দুঃসংবাদের বন্যার স্রোত এত তীব্র যে বঙ্গোপসাগরের ঢেউ মাঝে মাঝে তাতে হার মানে। এবার এমন কিছু ঘটেছে যা গত 15 বছর কেন প্রায় 2-3 দশকেও ঘটেনি। ইপিআই টিকাদান কর্মসূচিতে বিশ্বের বুকে বাংলাদেশ যেখানে ছিল রোল মডেল, সেখানে কয়েক মাস ধরে টিকা বঞ্চিত হচ্ছে লাখ লাখ শিশু। ছায়ের দাবিতে রাস্তা অবরোধ করে নিয়মিত কৃষক বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমে ফিরেছে প্রায় 2 দশক পর। অন্তর্বর্তী সরকারের পিআর টিম অর্থনীতির আকাশচুম্বী সাফল্যের প্রচার করতে যখন ব্যস্ত, তখন অনিশ্চয়তা পড়েছে শিশু ও কৃষকের ভবিষ্যৎ। একদিকে রাজনৈতিক চরম অনিশ্চয়তা, অন্যদিকে সরকার নিয়মিত কার্যক্রমেও লেজে গোবরে অবস্থায় ডুবতে চলে। টিভি বিজ্ঞাপন দেখতে দেখতে স্লোগানগুলো মুখস্থই হয়ে গিয়েছিল। বলা হতো, আপনার শিশুকে টিকা দিন, রোগমুক্ত জীবন দিন, কিংবা সুস্থ শিশু চাইলে ঘরে টিকা দিবেন খেয়াল করে। শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্বের জন্য অনন্য উদাহরণ তৈরি করেছিল। প্রাণঘাতী কয়েকটি রোগ থেকে শিশুদের জীবন বাঁচাতে সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই পরিচালিত হয়। 1979 সালের 7 এপ্রিল বাংলাদেশ এই কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। 1 বছরের কম বয়সী শিশুদের যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, হাম, পোলিও, মাইটিসের
টিকা দেওয়া শুরু হয় প্রথম পর্যায়ে। একই সঙ্গে মা ও নবজাতককে দেওয়া হতো ধনুষ্টঙ্কারের টিকাও। 2003 সালে হেপাটাইটিস বি, 2009 সালে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি প্রতিরোধে HIV এবং 2012 সালে রুবেলা টিকা যুক্ত হয় এই কার্যক্রমে। 2015 সালে নিউমোনিয়া ও মেনিনজাইটিস রোগের জন্য PCV, পোলিও রোগের IPV টিকা, হাম এবং রুবেলার MR দ্বিতীয় ডোজ টিকা এবং 2017 সালের 2 অক্টোবর পোলিও রোগের FIPV টিকা দেয়া শুরু হয়। দর্শক, বিগত আওয়ামী লীগ সরকারের অনেক সমালোচনা আছে, এটি সত্যি, কিন্তু শিশুদের বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে সাফল্যের ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সাফল্য ঈর্ষণীয়। দৈনিক প্রথম আলো কার্যালয়ে 2014 সালে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির কর্মকর্তা জয়ত লিয়ানাগে তখন বলেছিলেন, রাজনৈতিক সদিচ্ছার কারণে এখানে টিকাদান কর্মসূচি সফল হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এখন রোল মডেল। বিবিসি বাংলায় 2019 সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জন্মের পর কিংবা শিশু বয়সে অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু কিংবা পঙ্গুত্ব বরণ এক সময় বাংলাদেশের শিশুদের জন্য ছিল নিয়মিত ঘটনা, কিন্তু এখন আর সে দৃশ্য দেখা যায় না। বরং টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে অনেক সংক্রামক রোগী এখন বিলুপ্তির পথে। কার্যক্রম শুরু হওয়ার প্রায় 4.5 দশকের মধ্যে বাংলাদেশ টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলে অভূতপূর্ব সাফল্য অর্জন করে। 1984 সালে যেখানে টিকাদানের হার ছিল মাত্র 2% নিচে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে টিকাদান কর্মসূচি সর্বোচ্চ সাফল্য পেয়েছিল। এজন্য আন্তর্জাতিক বেশ কয়েকটি স্বীকৃতিও পাওয়া গেছে। বাংলাদেশের সবশেষ পোলিও ভাইরাস সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয় 2006 সালে। 2014 সালে পোলিও মুক্ত ঘোষণা করা হয় বাংলাদেশকে। 2018 সালে রুবেলা নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জন করে সরকার। ইপিআই এর অসাধারণ সাফল্যের জন্য 2009 ও 2012 সালে গ্যাভি সেরা পারফরমেন্স পুরস্কার পায় বাংলাদেশ। তবে ডক্টর ইউনূস সরকারের রিসেট বাটনে বাংলাদেশের উল্টো পথে যাত্রা শুরু হয়েছে। কয়েক মাস ধরে দেশের বিভিন্ন জেলায় নবজাতকের টিকার জন্য চলছে হাহাকার। বিবিসি বাংলা সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে কয়েক মাস ধরে ইপিআই টিকার ঘাটতির কথা উঠে এসেছে। বরাবরের মতো ডক্টর ইউনূসের প্রশাসন কোনো দায় স্বীকার করতে রাজি নন। যদিও টিকার জন্য মাঠে চলছে হাহাকার। নবজাতকের 1 বছর পূর্ণ হওয়ার আগেই অনেকগুলো টিকা দেওয়া শুরু করার কথা। তবে শিশুদের নিয়ে মাসের পর মাস স্বাস্থ্যকেন্দ্রে ছুটে বেড়াচ্ছেন হাজার হাজার বাবা মা। দৈনিক কালের কণ্ঠে গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের অন্তত 30 জেলায় টিকার সংকট তৈরি হয়েছে। এতে শিশুর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সরকারি হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন শিশুদের অভিভাবকেরা। নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের টিকা দিতে না পারায় বাড়ছে উদ্বেগ। অন্যদিকে সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, টিকার সংকটের বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও স্বাস্থ্য কর্মকর্তারা অন ক্যামেরা কথা বলতে রাজি হচ্ছেন না। চাঁদপুরের সিভিল সার্জন ডক্টর নূর আলম দিন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের স্বল্পতা স্বীকার করেছেন। তার দাবি, মাসখানেক ধরে এই অবস্থা চলছে। তিনি দাবি করেন 1 থেকে 1.5 বছর ধরে চলছে এমন অবস্থা। অন্যদিকে ইপিআই ভ্যাকসিনের আওতায় থাকা 4টি টিকা স্টক আউট বলে জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ খুরশিদ আলম। জানান, ভ্যাকসিন চেয়ে অধিদপ্তরে জোরালোভাবে চিঠি লেখা হয়েছে। দর্শক, জীবন রক্ষাকারী শিশুদের টিকা সংকটের কারণ নিয়ে লুকোচুরি করছে স্বাস্থ্য অধিদপ্তর। এমনকি যানবাহনের তেলের খরচের জটিলতায় দেশের বিভিন্ন জায়গায় টিকা পাঠাতে সমস্যা হচ্ছে, এমন অদ্ভুত কথাও শোনা গেছে প্রকল্প পরিচালকের কণ্ঠে। বিবিসি বাংলাকে প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ডক্টর AFM শাহাবুদ্দিন জানান, তেলের খরচ ও ভ্যাকসিনের গাড়ি বারবার পাঠানোর অনুমতি নেই, ফলে সবগুলো টিকা একসঙ্গে পাঠানোর কারণে কিছুটা দেরি হতে পারে। তার এই দাবি সত্যি হলে এ সমস্যা কেন গত 1 বছরে তৈরি হলো তার কোনো জবাব পাওয়া যায়নি। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান করছেন অন্য দাবি। তার দাবি, আগে টিকাগুলো অনুদান হিসেবে বিনামূল্যে পেত বাংলাদেশ সরকার, এখন তার টেন্ডারের মাধ্যমে কিনে আনতে হচ্ছে, সে কারণে বজায় থাকছে না ধারাবাহিকতা।
দর্শক, মইনুল হাসানের এই দাবির সত্যতা রয়েছে। 2023 সাল পর্যন্ত ইউএনএফপির অর্থায়নে বিনামূল্যে বাংলাদেশের টিকা সরবরাহের নির্ধারিত মেয়াদ শেষ হয়। তবে আওয়ামী লীগ সরকার তড়িৎ উদ্যোগ নিয়ে এর মেয়াদ আর1 বছর বাড়িয়েছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর বিষয়টি এগিয়ে নিতে সরকারি তৎপরতা থেমে যায়। ফলে বড় ধরনের সংকটের মুখে পড়ছে দেশ। টাকা খরচ করেও নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে জীবন সংশয়ের মুখে পড়ছে লাখ লাখ শিশু। বাংলাদেশ শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে উল্লেখযোগ্য অগ্রগতি করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অদূরদর্শিতায় নতুন করে বাড়ছে ঝুঁকি। সেই সঙ্গে পোলিওর মতো যেসব রোগ নির্মূল হয়েছিল সেগুলো ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। শিশুদের টিকার তীব্র সংকটের মতোই পুরানো আরেক বিপদ নতুন করে ফিরে এসেছে রিসেট বাটনে। সাম্প্রতিক সময়ে সারের দাম বাড়ার পাশাপাশি মজুদ সংকটও তীব্র হয়েছে। প্রায় সারের দাবিতে কৃষক বিক্ষোভের খবর আসছে সংবাদ মাধ্যমে। কুড়িগ্রামের বুরুঙ্গামারীতে 14 সেপ্টেম্বর সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়। কৃষকেরা জানান, এলাকায় তীব্র সার সংকট দেখা দিয়েছে, ফলে রোপা আমন আবাদ ঝুঁকিতে পড়েছে। আর সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। তাদের অভিযোগ, ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে ঘরে শূন্য হাতে ফিরতে হচ্ছে, অথবা চড়া দামে কিনতে হচ্ছে সার। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন জেলার কৃষকের কাছ থেকে সার নিয়ে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। কেউ বলছেন সার পাচ্ছেন না, আবার কারো অভিযোগ নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। কৃষকের এমন নাবিশ্বাস অবস্থার মধ্যে উল্টো সারের দাম বাড়ানোর পথে হাঁটছে সরকার। পেট্রো বাংলা 10 আগস্ট সার কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। পরে একই প্রস্তাব আলাদাভাবে দেয় 6টি গ্যাস বিতরণ কোম্পানি। এমন অবস্থায় সার কারখানায় গ্যাসের দাম 150% বাড়ানোর গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ